সাবেক বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরপরাধ সদস্যদের মুক্তি এবং বিনা দোষে চাকরি হারানো সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন তাদের পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন এ সমাবেশে অংশ নেন। এ সময় 25 এবং 26 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করার দাবি জানান বিডিআর পরিবারের সদস্যরা। আবু সাইদ উপর রিপোর্ট। 2009 সালে পরীক্ষিত ও জাতিকে মেধাশূন্য করতে নির্বিচারে সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়। বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, নিরাপদ সদস্যদের মুক্তি ও বিনা দোষে চাকরি হারানোর সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহালের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে তাদের পরিবারের সদস্যরা। নিরপরাধ বিডিআর আমরা যে চাকরিচ্যুত হয়েছি, আমরা পুনরায় চাকরিতে বহাল হতে চাই, এটাই আমাদের দাবি। দীর্ঘ 16 বছর যাবত আমাদের অনেক নিরপরাধ বিডিআর সদস্য জেলখানায় বন্দী আছে। যারা নিরপরাধ, আমরা তাদের অতি সত্বর জামিনে মুক্তি চাই। আমাদের এতদিনকার পাওনা সহ সসম্মানে চাকরিতে পুনর্বহাল করা আর জেলবন্দি বিডিআরদের মুক্তি দেওয়া। আমি বড় কণ্ঠে বলতে চাই, আমাদের এই সপরিবার যারা আজকে বিভিন্ন কেসে আটকে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। এ সময় কেন্দ্রীয় শহীদ মিনারে সারা দেশ থেকে আসা চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্য এবং কারাগারে থাকা সদস্যদের পরিবারের লোকজন এ সমাবেশে অংশ নেন। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন, ফিরে পেতে চান সন্তান, স্বামী কিংবা স্বজনদের। আমরা কি অপরাধ করেছিলাম শুধু একমাত্র ভারতকে সন্তুষ্ট করার জন্যই আমাদের এই বিডিআর সদস্যদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। কোনো রকম অজুহাত ছাড়া বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং অনতিবিলম্বে এই 18,000 বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। প্রত্যেকের পরিবারের কাছে ফিরে আসুন, তারা অনেক কষ্টে আছে। আমরা এই বিডিআরকে আবার সসম্মানে বহাল করে ছাড়বো ইনশাআল্লাহ। কালকে 9 জানুয়ারির ঐতিহাসিক রায় যদি বিডিআরদের পক্ষে না আসে, আমরা ইনশাআল্লাহ কঠোর আন্দোলনে যাব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মাহিন সরকার বলেন, ভারতের কূটকৌশলে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। আগামীকাল আদালতের প্রত্যাশা অনুযায়ী রায় না হলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যালয়ে ঘেরাও করার ঘোষণা দেন তিনি। কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণ থেকে আমরা ঠিক এই মুহূর্তে একটি পদযাত্রায় সামিল হব। আমরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা হব। পরে বিডিআর সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বলয়ে ঢেকে যায় পুরো এলাকা। বিডিআর সদস্যদের মুক্তি এবং যারা জেলে বন্দী রয়েছেন তাদেরকে অতি সত্বর মুক্তি দান করে এই স্বাধীন বাংলার মাটিতে যেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারে, সেই দাবিটা ছিল সবার মুখে মুখে। পাশাপাশি যারা তাদের সন্তানকে দীর্ঘদিন ধরে জেলে বন্দী রেখেছেন তাদেরকে মুক্তির জন্য আহ্বান জানিয়েছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রাতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে কাতারের আমিরের পাঠানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। খালেদা জিয়াকে বিদায় জানাতে বাসভবন ও বিমানবন্দরে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী। লন্ডনে বেগম খালেদা জিয়াকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের সদস্যরা স্বাগত জানানোর কথা রয়েছে। ইউসুফ আলী রিপোর্ট। পরিবার, দলীয় নেতাকর্মী ও চিকিৎসকদের দাবি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য রাত 8টায় গুলশানের বাসভবন থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে বাসভবনের সামনে বিকেল থেকে বাড়তে থাকে দলীয় নেতাকর্মীর সংখ্যা। একটি মিথ্যে মামলায় একটি মিথ্যে সাজা দিয়েছে এবং সাজা দেওয়ার পরে তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে অসুস্থ করে ফেলেছে। তিনি অসুস্থ হওয়ার পরে তাকে বিদেশে চিকিৎসার জন্য ডাক্তাররা রিকমেন্ডেশন করেছেন। শেখ হাসিনার সরকার তাকে ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু দেননি। আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল, আমাদের অনেক দিনের চাওয়া ছিল, আমরা পারিনি। শুধুমাত্র একটা স্বৈরাচার সরকার তাকে আটকে রেখেছিল এবং বিনা কারণে সে জেল খেটেছে। রাস্তার দুপাশে ও বহরে নেত্রীকে বিদায় জানাতে জড়ো হয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিমানবন্দরেও বিদায় জানাতে জড়ো হয় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা।
দাবি অনুযায়ী চিকিৎসার জন্য বিদেশের উদ্দেশ্যে যাত্রা করতে পারায় উচ্ছ্বসিত দলের নেতারা। ওনার উপর যে ইনজাস্টিস করা হয়েছে এটা ভাষায় ব্যক্ত করার মতো না। অনেক আগে গেলে অনেক সুবিধা হতো। কাজে আজকে সারা বাংলাদেশের মানুষ এটা আশা করছিল। আজকে আমরা খুবই আনন্দ বোধ করছি। ইনশাল্লাহ আশা করি উনি সুস্থ হয়ে আবার দেশের নেতৃত্ব দিবেন এবং দেশকে সুন্দরভাবে গড়ে তুলবেন। দীর্ঘদিনের এই গণতন্ত্র সংগ্রামে যিনি নিজের জীবন বাজি রেখে সংগ্রাম করেছেন, যিনি অসুস্থ হওয়ার পরে চিকিৎসার সুযোগ পান নাই, আজকে আমরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হয়েছি। গণতান্ত্রিক পরিবেশের স্বপ্ন দেখছি এবং গণতন্ত্রের নেত্রী আজকে আমাদের সৌভাগ্যক্রমে উনি সুচিকিৎসার জন্য বাইরে যাচ্ছেন। আমাদের বিশ্বাস আল্লাহ পাক ওনাকে সুস্থ অবস্থায় আবার বাংলাদেশে ফিরিয়ে আনবেন। সুস্থতা লাভ করে শীঘ্রই দেশে ফিরে আবারও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে যোগ দেবেন বলে প্রত্যাশা সিনিয়র নেতাদের। অনেক ত্যাগ তিতিক্ষার পরে, অনেক অত্যাচারের পরে, নির্যাতনের পরে, অনেক রকম একটা ফ্যাসিস্ট সরকার যা করার কোনো কিছুই বাদ রাখে নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। রাখে আল্লাহ মারেকে, এই কথাটা কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বলেছিল ম্যাডামকে উল্লেখ করে। আজকে তাকে উল্লেখ করে বলতে চাই যে রাখে আল্লাহ মারেকে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখার হয় আল্লাহ দেখিয়ে দিলেন আমাদের নেত্রী ইনশাল্লাহ যাচ্ছেন চিকিৎসার উদ্দেশ্যে। ইনশাল্লাহ সুস্থ হয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরায় ফেরত আনার লক্ষ্যে উনি আমাদের মাঝে আবার ফিরে আসবেন। আমরা আশা করি এবং আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আবার সেই গণতন্ত্রের মাতা তিনি আমাদের দেশের মধ্যে ফিরে আসবেন। আমরা তাকে সাদর সম্ভাষণ জানার জন্য আমরা প্রস্তুত আছি। দীর্ঘদিন পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন। আর এ কারণেই উচ্ছ্বসিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনে যোগ দেবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি শুরু হয়। গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজার বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার লিফট টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। একই সঙ্গে বিএনপি নেত্রীকে দেয়া 10 বছরের সাজা স্থগিত করেন সর্বোচ্চ আদালত। পাশাপাশি আপিলের সার সংক্ষেপ 2 সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। গত বছর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরদিন সাজা মওকুফ করে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। কোনো ম্যাটেরিয়ালস নাই, এভিডেন্স নাই, সেই মামলায় তাকে জেল দেওয়ার পরে আমরা আপিল করে আদালতের দ্বারে দ্বারে ঘুরেছি, কান্নাকাটি করেছি। আমরা কর্তৃপক্ষের কাছেও দ্বারে দ্বারে ঘুরেছি, অনেক কান্নাকাটি করেছি, কিন্তু তার চিকিৎসা মিলে না। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। এই বিষয়টি নিয়ে বুধবার সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে ভারত কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত 23 ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। শেখ হাসিনাকে ভারতের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশের জনগণ। এতে করে ভারত তাদের স্বাধীনতা ও গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনার নির্দেশে বিনা কারণে যে বিচারক খালেদা জিয়াকে সাজা দিয়েছে তাকে আইনের আওতায় আনতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। আমরা বিএনপি পরিবারের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে নিহত 4 জনের পরিবারের সাথে রাজধানীর গ্যান্ডারিয়ায় সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এ সময় তিনি বলেন, শেখ হাসিনার জন্য ভারতের অতিমায়া বাংলাদেশের জনগণ ভালোভাবে দেখছে না। হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসছে। মেয়াদ বাড়ানোর কথা সেখানে,
সেটা তাদের দেশের বিষয়, কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচকভাবে নেয়নি। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, খালেদা জিয়ার প্রতি যে অবিচার করা হয়েছে তার বিচার হওয়া উচিত। 3 বারের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার জন্য শেখ হাসিনার নির্দেশে তার জীবন থেকে 5টি বছর বিনা চিকিৎসায় পার করে দিয়েছেন। আমার নেত্রীর 5টি বছর জীবন থেকে বিনা চিকিৎসায় নিরপরাধ ব্যক্তিকে যিনি সাজা দিয়েছেন হাসিনার নির্দেশে, তাকে জনগণ বলছে আইনের আওতায় অবিলম্বে আনতে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজারে চালের কোনো ঘাটতি নেই, নিজস্ব মজুতেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও ঘাটতি নেই। এই মুহূর্তে বাজারে চালের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই, তবে কিছুদিনের মধ্যে দাম নেমে আসবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর বেগুনবাড়িতে দেশব্যাপী স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বশিরউদ্দিন বলেন, বাজারে সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নত করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছে সরকার। আমাদের কাছে মনে হচ্ছে একটা সাময়িক মজুতদারি ঘটনা ঘটছে। আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি এবং ব্যাপক আমদানির প্রস্তুতি চলছে। তো এই আমদানির ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে আমাদের ধারণা মূল্য হ্রাস ঘটবে, কারণ আমাদের তথ্য উপাত্ত অনুযায়ী বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি। জেএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ইদানিং বিভিন্ন গোষ্ঠীরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে। তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব, কিন্তু এটা সমাধান নয় বলে মন্তব্য করেছেন তিনি। সকালে ক্রাবের বার্ষিক সাধারণ সভায় তিনি একথা জানান। জেএমপি কমিশনার বলেন, গত 15 বছর পুলিশের আচরণ থেকে পুলিশ বের হতে যায়। গত 1 সপ্তাহে আমি ব্যাপক ব্যবস্থা নিয়েছি। দিনে এবং রাত্রে আমার পেট্রোল সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং ডিবিকেও আমি এই কাজে লিপ্ত করেছি। গত 1 সপ্তাহে আমার কাছে যে তথ্য, সেই তথ্য মোতাবেক 1 সপ্তাহের আগের তুলনায় ছিনতাই অনেকটা কমে এসেছে। আমি আশা করছি আমরা এই ছিনতাইকে আরও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হব। আমি শুধু মেট্রোপলিটন পুলিশ এবং তার কার্যক্রমেই অনেক কথা বলে ফেললাম। আমি এই বিষয়ে আর কথা বলতে চাইনি, তবে আমি সবার সহযোগিতা চাই। ঢাকাবাসী যেন ভালো থাকে, তার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। সীমিত সংখ্যক পুলিশ দিয়ে সকল সমস্যার সমাধান করা অত্যন্ত দুরূহ। সম্মিলিতভাবে চেষ্টা করলে অবশ্যই আমরা ভালো থাকব। 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয়। সভায় সব উপদেষ্টা, পরিকল্পনা কমিশনের সদস্য এবং প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। এটি অন্তর্বর্তী সরকারের 5ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। রাজধানী এবং আশপাশের অঞ্চলে কুয়াশার কারণে আজ সূর্যের দেখা নেই, যার ফলে দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে। একই সঙ্গে রাতেও শীতের অনুভূতি আগের দিনের তুলনায় কিছুটা বেশি। আজ দেশের অধিকাংশ জায়গাতে ঘন কুয়াশা পড়েছে, বাদ যায়নি ঢাকাও। এখানে কুয়াশার ঘনত্ব গতকালের তুলনায় অনেকটাই বেশি। দিনভর এমন অবস্থা বজায় থাকবে। দুপুরের পর স্বল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলতে পারে, তবে সেটি ঠান্ডার অনুভূতি কমাতে তেমন সহায়ক হবে না। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দর্শক, কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে এই মুহূর্তে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরে কিন্তু শীতের প্রকোপে কিন্তু কাঁপছে উত্তর অঞ্চল।
তো আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরীতে। এই উপজেলা কিন্তু একটি সীমান্তবর্তী উপজেলা হয়, কিন্তু বরাবরই কিন্তু প্রতি বছর শীতের প্রকোপটা কিন্তু অনেকটা বেশি। আমরা কিন্তু গতকাল থেকে যেটা লক্ষ্য করছি যে শীতের চাদরে কিন্তু একদম প্রকৃতি কিন্তু ঢাকা। আজ কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু সূর্যের কোনো দেখা মিলেনি। তো আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরীর শীতবস্ত্র কেনাকাটা মার্কেটে। এখানে কিন্তু আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে শীতবস্ত্র কেনাকাটা করার জন্য নিম্নবিত্ত ও মধ্যবিত্ত ও সকল শ্রেণীর মানুষ কিন্তু তারা শীতবস্ত্র কেনাকাটা করার জন্য কিন্তু তারা মার্কেটে এসেছে। তো এই তীব্র শীতে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে কৃষকরা। আমি অনেক কৃষকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ইরি আবাদের যে বীজতলা আছে সেই বীজতলা কিন্তু তারা রোপণ করেছে। এই তীব্র শীত থাকার কারণে কিন্তু বীজতলার কিন্তু মারাত্মক ক্ষতি হয়েছে। তো আজ কুড়িগ্রাম জেলার রাজারহাট আবহাওয়া অফিসের সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.5 ডিগ্রি সেলসিয়াস। তো এই জানুয়ারি মাসে কিন্তু দুইটি শৈত্যপ্রবাহর লক্ষণ তারা কিন্তু বুঝতে পারছে। এই ছিল কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে শীতের সর্বশেষ খবর। লিঙ্কন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, দ্বীপ জেলা ভোলায় শীতের প্রকোপ আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, আপনি জানেন যে গোটা দেশ জুড়ে কিন্তু বিগত কয়েকদিন যাবৎ শীতের প্রকোপ অনেকটা বেড়ে গিয়েছে। তার ব্যতিক্রম কিন্তু উপকূলীয় জেলা দ্বীপ জেলা ভোলাতে নয়। আপনি জানেন এটি একটি উপকূলীয় জেলা, এখানে কিন্তু শীতের পরিমাণটা তাপমাত্রার সাথে কিন্তু অনেকটা করা যায় না, মাপা যায় না। তার কারণ হলো আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমাকে কিন্তু আজকে সকালে জানানো হয়েছে ভোলা 14.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে রেকর্ড করা হয়েছে। কিন্তু যেহেতু নদীমাতৃক এরিয়া, এখানে কিন্তু শীতের তুলনাটা তাপমাত্রার সাথে অত একটা ভেরিফাই করা যায় না। এখানে আপনি যেমনটা দেখাতে চাই, সকাল থেকে কিন্তু অনেকটি শীত রয়েছে। এখন পর্যন্ত ভোলার আকাশে কিন্তু সূর্যের দেখা কোথাও মেলেনি, যার ফলে কিন্তু এখন যে জায়গাটিতে আমি আছি এটি ভোলা কোট মসজিদ জাম এরিয়া। এটা কিন্তু একদম ব্যস্ততম একটি এরিয়া। এই এরিয়াতে কিন্তু রাস্তাঘাট অনেক ব্যস্ত থাকে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু ফাঁকা রয়েছে, লোকজন যা চলাফেরা করছে প্রত্যেকে কিন্তু শীতের পোশাক পরেই কিন্তু চলাফেরা করছে। আমি এখন এই যে পুরাতন একটি মার্কেটে আছি, আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটটিতে কিন্তু লোকজনের ভিড় পড়ে গেছে কেনাকাটা করার জন্য। আমি এখন একজন এখানে এই যে পুরাতন কাপড় কেনার জন্য একজন ক্রেতা রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো যে আপনি শীত পড়াতে এই মার্কেটে আসছেন, শীত কিরকম পড়ে? আজকে প্রচন্ড শীত। এই শীতের কারণে কনকনে শীতের কারণে পুরাতন কাপড় চোপড় কিনতে আসছি বাচ্চাদের জন্য। এই তাও দাম অনেক বেশি শীতের কারণে, এটা কিনা খুব কষ্টসাধ্য। ধন্যবাদ। ফৌজিয়া, এই মার্কেটটিতে আমি আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি যেমনটা জানতে পারলেন যে অর্থাৎ শীত পড়াতেই কিন্তু এই যে পুরাতন কাপড়গুলি বিক্রি হয় তার দামও কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে বলে কিন্তু একজন ক্রেতা আমাকে যেমনটা জানিয়েছেন। তো এখানে একজন কিন্তু বিক্রেতা রয়েছে, আমি বিক্রেতার সাথে একটু জানতে চাইবো শীত পড়লে এই যে কাপড় চোপড় কেনা বেড়ে যায়, সেক্ষেত্রে দামটাও নাকি বেড়ে যায়, আপনি সেটা কি মনে করেন? আপনি না, শীতের বস্ত্র যখন ঠান্ডা কম থাকে তখন আমরা কম দাম দিয়ে কিনি, যখন শীত বেড়ে যায় তখন আমাদের কিনতে হয় বেশি দামে, তখন আমরা বিক্রিও বেশি দামে করা ছাড়া উপায় থাকে না, কারণ সব জায়গায় তখন চাহিদা বেড়ে যায়। যোগানটা চাহিদা থেকে যোগানটা কমে গেলে তখন এই দামটা বেড়ে যায়। যেমনটি বলছিলেন যে অর্থাৎ হলো শীত পড়লে যে কাপড়ের দাম বেড়ে যায়, উনি কিন্তু এমনটাই স্বীকার করেছেন। ফৌজিয়া, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, জেলা প্রশাসক সূত্রে আমাকে যেমনটা জানানো হয়েছে জেলায় আজ পর্যন্ত 14,546টি অসহায় এবং নদীর পাড়ের মানুষ যারা শীতে দুব্ধ চুবড়ে আছে তাদেরকে বিভিন্ন উপজেলায় কিন্তু এই কম্বল বিতরণ করার কাজ কিন্তু চলমান রয়েছে বলে আমাকে যেমনটা জানানো হয়েছে। এছাড়া আর একটু বিষয়, সকালবেলা বিশেষ করে মর্নিং শিফটে যে সমস্ত বাচ্চাদের স্কুল রয়েছে তাদেরকে কিন্তু সকাল থেকে ঘুরে দেখেছি। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লাভে লোহা বহে,
আর লাভ ছাড়া তুলা বহন করা যেন অরণ্যের রোদন। প্রচলিত এই উদাহরণ যেন উল্টো হয়ে দেখা দিয়েছে জামালপুরের তুলা চাষিদের ক্ষেত্রে। স্বল্প খরচে বেশি লাভ পাওয়ায় তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে জামালপুরের চাষিরা। তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে শিল্প থেকে আয় করা সম্ভব বিপুল পরিমাণ রাজস্ব। প্রতিনিধি শামীম আলমের তথ্যচিত্রে জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। লাভে লোহা বয় আর অলাভে তুলাও বহে না। প্রচলিত এই শব্দটি এখন উল্টো হয়ে দেখা দিয়েছে জামালপুরের তুলা চাষিদের ক্ষেত্রে। এই অঞ্চলে স্বল্প খরচে বেশি লাভ পাওয়ার ফলে তুলা চাষে আগ্রহী হয়ে উঠেছে জামালপুরের তুলা চাষিরা। তারা বলছেন, আগের তুলনায় বেচা বিক্রি ভালো হওয়ায় বাড়ছে তুলা চাষের পরিধি। এবছর 300 হেক্টর জমিতে তুলার চাষ হয়েছে। গতবার 295 হেক্টর জমিতে তুলার চাষ ছিল। এবছর 5 হেক্টর বৃদ্ধি পাইছে। আশা করি আগামীতে আরও বৃদ্ধি পাবে। শেষ পর্যায়ে সার, পরিমিত সার এবং কীটনাশক ব্যবহার করার কারণে উপরে ভালো ফল আসছে। বছরের শুরুতে যখন তুলা হয় তখনও যে দামটা থাকে এবং শেষ পর্যায়ে সেই দামটা থাকে। এই জন্যই আমরা প্রত্যেকটা কৃষকই বলা চলে লাভবান। তবে প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পেলে এই শিল্পের বিকাশ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমার জামালপুর জেলায় এবছর 300 হেক্টর জমিতে তুলা চাষ করা হয়েছে। এর মধ্যে 150 জন চাষিকে প্রণোদনা দেওয়া হয়েছে। আমি আশা করতেছি প্রতি বিঘা জমি থেকে কৃষক ভাইরা 15 থেকে 20 মণ হারে ফলন পাবে। তবে সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিল্প থেকে বিপুল পরিমাণ রাজস্ব আয় করা সম্ভব বলেও মনে করছেন তুলা চাষিরা। আমন তুলে আগামী বছর মধ্যে মাঝখানে একটু বাদ গেছিল, আগামী বছর করছিলাম, ওটা ভালো হয়েছিল। এবার 1 বিঘা করছি, এখন ভালো হলো, সামনে বছর 2-3 বিঘা বাড়াতে চেষ্টা করবো। এবার 2.5 পাখি তুলে করছি। এবার তুলার আবার তালা নম্বর খুব ভালো দেখা যাচ্ছে। এইভাবে মনে করেন যদি লালাই ফলন চলতে সামনে বছর বিঘা চিনি করার আশা আছে। তারা বলছেন, তুলা চাষে কৃষকদের উৎসাহী করতে কর্তৃপক্ষ বরাবরের মতোই কার্যকরী ভূমিকা রাখছে। আর তাই আবহাওয়া অনুকূল হওয়ায় তুলার ফলন হয়েছে বাম্পার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি। ব্র্যাক ইউনিভার্সিটি সেন্টার ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের সাথে অংশীদারিত্বে ঢাকার মার্কিন দূতাবাস আজ একাডেমি ফর উইমেন এন্টারপ্রেনিউরস বিজনেস পিস বিজয়ী ঘোষণায় 6 জন অসাধারণ নারী উদ্যোক্তা উদযাপন করেছে। প্রতিযোগিতায় জয়ী উদ্যোক্তারা ঢাকার EMK সেন্টার কেনেডি হলে অনুষ্ঠিত ইভেন্টে তাদের উদ্ভাবনী এবং প্রভাবশালী ব্যবসায়িক ধারণার জন্য স্বীকৃত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার্জ ডি অ্যাফেয়ার্স AI মেগান বোল্ডিং। বিজয়ীদের স্বীকৃতি দিয়ে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে মার্কিন সরকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। বলেন, এই অসামান্য মহিলারা বাংলাদেশে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি চালানোর জন্য প্রয়োজনীয় উদ্ভাবন এবং স্থিতিস্থাপকতার প্রতিনিধিত্ব করবে।